দর্শক নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজ আমাদের সঙ্গে কে আছেন। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। কেমন আছেন? ভালো আছি। গাজী আব্দুল হাকিম, ফরিদে পারভীন, দুইটা হচ্ছে একদম সমার্থক শব্দ। মনে হয় একটা বাঁশি যেমন সুর, একজন গান। এই মানুষটা আমাদের মাঝে নিয়ে আমরা আসলে কখনো ফিল করি না। এই শূন্যতাটাকে আপনি ফিল করেন? কঠিনভাবে, মানে এটা ঠিক ভাষায় ব্যক্ত করা যাবে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণ, যে এখন বাঁশি বাজাচ্ছে সেটাও সেখানেও মানে সে এসে হাজির। এবং ফরিদা পারভীন, গাজী আব্দুল হাকিম, এটা যুগল, এমন একটা যুগল, মানে যে আমি এটা যদি বলি ভুল হবে না হয়তো, যে যন্ত্র এবং কণ্ঠ, এটা দুইয়ের সমন্বয় খুব কম হয়েছে। এবং ভারতবর্ষও চেষ্টা হয়েছে অনেক, সেখানেও হয়েছে, কিন্তু এসে সারা পৃথিবীতে মানে একটা বাঁশের বাঁশি আর একজন কণ্ঠ দিয়ে সারা পৃথিবীতে একটা যুগল তৈরি করাটা খুব কঠিন ছিল, শুধু বাঙালিদের কাছে না, সারা বিশ্বের কাছে। তো সেটা যে কোনোভাবে আল্লাহ পাকের অভিপ্রায় যেটা ছিল সেইটাই হয়তো হয়েছে, সেটা আমাদের দুজনের বেলায়। তো একজন নেই আর একজন আছে, তো সে অর্ধেক তো নেই। আমি সম্প্রতি আপনার একটা স্পিচে আমি শুনেছিলাম যে আপনি মাঝখানে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর বাঁশি বাজাবেন না, কিন্তু আমরা যারা আসলে গান প্রিয় মানুষ, যারা গানকে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি, লালনকে আসলে ধারণ করি, এই মানুষগুলো কিন্তু কখনো চায় না যে গাজী আব্দুল হাকিম বাঁশি ছেড়ে দিক। সেখান থেকে কি আমরা এই মানুষটাকে আমরা চাই না? আপনি কি চান? না, সেটার পিছনে অনেকগুলো কারণ ছিল, যে আমি কিভাবে কার সঙ্গে বাজাবো। আমি একসময় ফেরদৌসী আপার সঙ্গে বাজাতাম, ফিরোজা বেগমের সঙ্গে বাজাতাম, নীলুফার ইয়াসমিনের সঙ্গে বাজাতাম। ফরিদা পারভীন তো আমার নিজের মানুষ, তার সঙ্গে বাজাতাম। পরবর্তীতে রেকর্ডিংয়ে সব আর্টিস্ট, বাংলাদেশের যত আর্টিস্ট সবার সঙ্গে বাজাতাম, কিন্তু একটা শূন্যতা আমাকে দীর্ঘদিন থেকে পেয়ে বসছিল, যে মানে এই যে একটার পরে একটা হারাচ্ছি বা চলে যাচ্ছে। তারপরে আমরা যখন সারা পৃথিবীব্যাপী এই বাঁশি এবং লালনের গানকে নিয়ে যাচ্ছি, তখন একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়, মানে বাঙালি এবং নন বেঙ্গলিদের কাছেও। তো এমন একটা জায়গায় পৌঁছে গিয়ে সেখান থেকে হঠাৎ করে যদি একটা তারা খসে পড়ে, তখন কি অবস্থা হয়। আমার অবস্থা ঠিক এখন একই অবস্থা, যে আমি কি শুধু সলো বাজাবো না সবার সঙ্গে? আমি তো সবার সঙ্গে বাজাতাম, ছোট্ট সেই কয়েকটা জেনারেশন থেকে বাজাচ্ছি। একদম একদম, মানে সে কলিম শরাফি, শেখ লুৎফর রহমান থেকে শুরু করে, বা ওই রকম মিউজিক ডিরেক্টরও আব্দুল আহাদ, সমর দাস থেকে শুরু করে, খন্দকার ভাই থেকে শুরু করে, খানাতা, সত্য সাহা থেকে শুরু করে, যত বাংলাদেশে এ পর্যন্ত আলাউদ্দিন, সবার সঙ্গে আমি কাজ করেছি, সমস্ত বড় বড় আর্টিস্টের সাথে কাজ করেছি। এবং একেবারে জুনিয়র যে আজকে খুদে গানরা, সেখানেও আমি বাঁশি বাজাচ্ছি। তা আমার কাছে কিন্তু এইটা খুব একটা অন্যরকম ব্যাপার ছিল, যে আমার বাঁশিটা তো সবার জন্যে, তো সবার কাছে আমি যাব, এইটাই আমার ছিল যে আমি যখন মারা যাব বা আমি চলে গেলে, যে আজকে যে শিশুটির সাথে আমি বাঁশি বাজাচ্ছি, ও যখন আরও একটু বড় হবে, ও যখন এরকম ফরিদা পারভীন, সাবিনা ইয়াসমিন, রোনা লায়লা, ফেরদৌসী রহমান এদের মতন হবে, তখন বলবে যে এই একটা লোকের সঙ্গে কিন্তু আমি বাঁশি বাজিয়েছি। মানে তারাই বলবে যে ওনার সঙ্গে আমরা গাইতে পেরেছি। এটা আমার, যাতে আমি প্রজন্ম থেকে প্রজন্মের সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। সবাই বলছে, অনেক সময় আমি বড় বড় যে যখন জাতীয় পর্যায়ে প্রাইজ পেয়েছি বা কোনো সম্মাননা পেয়েছি, তখন আমাকে বারবার বলেছে যে আপনি সবার সঙ্গে অ্যাকম্পানি করেন কেন? আমি বললাম এই কারণে আমি করি, আমি বাঁশিটা বাজানো শিখেছি তো সবার জন্য বাজাবার জন্য, বা আমার জন্যই তো বাজাই, সলো বাজাই, কিন্তু এটাও আমি বাজাই সবার সঙ্গে, যাতে সবাই আমাকে মনে রাখে। এবং আমি একটা দেশ তৈরি করেছিলাম, মানে বাংলাদেশ, যে দেশটা আজকে, এ দেশের
সাথে আমার সম্পর্কটা অনেক বেশি। 71 সালে সরাসরি আমি মুক্তিযুদ্ধ জি করেছি। জি জি তো আমার মানে যে কমিটমেন্টের জায়গাটা অন্যরকম, তো অন্য মানুষের মতো না। আমি অন্য 5টা শিল্পীর মতন না, বা 5টা মিউজিশিয়ানের মতন তো না। আমার তো একটা, আমি তো কখনো মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি অনেক কিছু হতে চাইনি। আমি তো শুধু বাঁশিবাদক হতে চেয়েছি, এবং বাংলাদেশের বাঁশিবাদক হতে চেয়েছি, বাংলাদেশের গাজী আব্দুল হাকিম হতে চেয়েছি, এবং যেটা বাংলাদেশকে আমি সারা পৃথিবীতে পরিচয় করা দিতে পারি, সেরকম একটা কিছু চেয়েছি। আমার দেশকে আমি খুব ভালোবাসি। তো এই ভালোবাসাটাকে আমি প্রচার করার জন্যে এই বাঁশিটি হাতে নিয়ে, একসময় রাইফেল হাতে থেকে আমি মানে যে বাঁশিটা ধরেছি, ছোট্টবেলা থেকে বাঁশিটা বাজাই, কখন বাঁশিটা বাজাই আমি বলতে পারবো না। তো সেই হাকিমের, গাজী আব্দুল হাকিমের কাছে তো মানুষের আমার তো অনেক অনেক দায়বদ্ধতা অনেক জায়গা। দায়বদ্ধতা জায়গা। যে যুদ্ধের কথা যেহেতু আমরা বলছিলাম, তো হয় না যে যুদ্ধের সময় আমাদের সবচেয়ে বড় মানে সবাই তো অস্ত্র হাতে আসলে যেতে পারেনি, কণ্ঠ দিয়ে গিয়েছে, কেউ কেউ লিখনি দিয়ে গিয়েছে, কেউ ভালো বক্তা হিসেবে গিয়েছে। যুদ্ধের ফাঁকে ফাঁকে কি বাঁশি বাজানো হ্যাঁ, হতো? বাজাতাম। হ্যাঁ, আমার কাছে ছোট্ট একটা বাঁশি ছিল বাংকারের মধ্যে। মানে কখনো কখনো এমন, আমার গুরুমশাই নাম করে এক ভদ্রলোক, আমরা যখন রাত্রির বেলায় ঘুমাতাম, তখন মানে যে লেপ ঠিক না, তো ওইরকম লেপটেপ ছিল না, এমনি কাতার মতন একটা মরিদে, ওর ভিতরে আস্তে করে যাতে বাইরে ইয়েটা না যায়, শব্দটা যাতে বাইরে না যায়। মানে এইভাবে ওই সময় বাঁশি ওই বাজানো। সময়ও বাঁশি বাজিয়েছি। আচ্ছা, দেশ স্বাধীনের পর এই বাঁশিটাকে যে আসলে একটা কেরিয়ার হিসেবে নেবেন বা গানের সাথে সম্পৃক্ত হবেন, এই মানে দুটানা কি ছিল কখনো? না, কখনো ছিল না। আচ্ছা। একেবারে সরাসরি আমি সরাসরি এসে বাংলাদেশ বেতারে জয়েন করে ফেলি, এবং বাংলাদেশ বেতারে জয়েন করার পরে সেখান থেকে খুলনা রেডিওতে প্রথমে জয়েন করি। হ্যাঁ, খুলনা রেডিও। তারপর সেখান থেকে আমি ঢাকাতে চলে আসি। তো আসার পরে আমাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। এসেই আমি আলাউদ্দিন বাংলাদেশের 2টি অর্কেস্ট্রা ছিল, একটা ঢাকা অর্কেস্ট্রা এবং একটা আলাউদ্দিন লিটির অর্কেস্ট্রা। তো আমি আলাউদ্দিন লিটির অর্কেস্ট্রাতেই মেনলি বাজাতাম, এবং ঢাকা অর্কেস্ট্রাতে কখনো কখনো বেজবাসীর জন্য আমাকে নিয়ে, 2 অর্কেস্ট্রাতে বাজানোর কোনো নিয়ম ছিল না, কিন্তু আমি কিন্তু 2 অর্কেস্ট্রাতেও বাজাবার সুযোগটা পেয়েছি। আর বাংলাদেশের যত ক্যাসেট, তখন তো সিডি ছিল না, ক্যাসেটের যুগ যখন হলো, তখন বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট নেই যাদের জীবনের প্রথম ক্যাসেটটা আমি বাজাইনি। এটা আমার প্রথম অ্যালবামের প্রথম অ্যালবাম বলবো না, প্রথম ক্যাসেটের ইতিহাসটা মনে আছে যে প্রথম কোন গানটা করেছিলেন? না, প্রথম কোন গানটি করেছিলাম ওইরকম যে অনেক গান, তো এক একদিন তো মানে যে 14টা করে গান আমরা করতাম ওই সময়টাতে। তো তখন আমার মনে আছে অজিত রায়ের ফুল অ্যালবাম আমি এই যে করলাম, তারপরে সোহরাব হোসেন সাহেবের ফুল অ্যালবাম করলাম, খালিদ হোসেন সাহেবের ফুল, রেজানা চৌধুরীর বন্যার ফুল অ্যালবামটা করলাম, সাদি মোহাম্মদের করলাম, সুবিন নন্দীরটা করলাম, আকরামুল ইসলামেরটা করলাম, তারপরে এদেশে শাকিলা জাফরেরটা করলাম। তো এরকম করে মানে যে শেখ লুৎফর রহমান সাহেবের করলাম, তারপরে কলিম সাহাবির একটা রেকর্ডিং করলাম, ফুল অ্যালবাম। তো এরকম বহু আমি কত কথা বলবো। তারপরে যে ফেরদৌসী রহমানের। হ্যাঁ। ফরিদা আপার সাথে প্রথম পরিচয় কিভাবে হয়েছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে, একদম এটা মনে থাকার কথাই। প্লিজ একটু যদি আমরা। সেটা খুলনা রেডিওতে। আচ্ছা। উনি গান করতে গেলেন, তখন উনি গান করবেন, লালনের গান করবেন, এবং দেশের গানও করবেন, এবং আধুনিক গানও করবেন। তো প্রথম আমার গুরুজি যিনি, শেখ আলী আহমেদ সাহেব, উনি বাজালেন, কিন্তু উনি বাজাবার পরে আমি কয়েকটা গান বাজালাম তখন। তারপরে উনি খুব প্রশংসা করলেন। তো এটা একদিকে আমার এটা ভালো লাগার, অনেক ভালো লাগার ব্যাপারও হলো। পরবর্তীতে তো মানে তার সঙ্গে তো অনেক গান, তার বিখ্যাত গান সব বাজানো আমার। মানে তার সাথে আমি জানতে চাইলাম যে মানে তার সাথে সিঙ্ক হওয়াটা, যে এই লালনের গানগুলো যে আপনার বাঁশিতে সবচেয়ে ভালো সুর উঠে, আপনি ভালো প্রেজেন্ট করতে পারছেন, ফরিদা আপা কখন বুঝতে পারলো যে না, গাজী আব্দুল হাকিমকে দিয়ে আমার সব গানগুলো করাবো? এটা 90 পরে যে উনি বুঝতে পারলেন,
এবং তখন থেকে শুরু হলো, মানে যে তখন দোয়েল প্রোডাক্টস বলে একটা ইয়ে ছিল, আর কনকর্ড, হ্যাঁ। তখন দোয়েল প্রোডাক্ট, কনকর্ড, সারগাম সারগাম, রেকর্ডিং কোম্পানি, এই সমস্তগুলো। তারপরে মধুমিতা মুভিজের, ওদেরও একটাই। তো অনেকগুলো যে সিডি ইন্ডাস্ট্রির বা ক্যাসেট ইন্ডাস্ট্রির কাজগুলো আমি করতাম সব। তখন উনি নিজের থেকেই বলতেন যে ও যদি হতো, সব আর্টিস্টরাই ম্যাক্সিমাম বলতো যে মানে ওই সময় আপনার একক, মানে কি বলে, একচ্ছত্র জনপ্রিয়তা ছিল, জনপ্রিয়তা, মানে যে, আর আমি তখন বাইরে ফাংশন করার অত সময় পেতাম না। অনেক আর্টিস্টরা রাগও হতো আমার উপরে যে উনি সবসময় হয় ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত, নাইলে ক্যাসেটের কাজ নিয়ে ব্যস্ত। তো ইভেন টেলিভিশনে খুব বড় বড় নাটক, মানে যেমন সমসপ্ত, অয়ময়, বহুব্রীহি, এইসব দিন রাত্রি, এই সমস্ত গানের টাইটেল মিউজিক বা কিছু কিছু ইয়েগুলো আমাকে জোর করে করে নিয়ে যে করাতেন। আমার ঠিক মনে আছে। এবং আমার একটা স্মৃতি আমার খুব মনে পড়ে, সমসপ্তবের যখন মানে টাইটেল মিউজিকটা করবে, তো ওইটা আলম খানের কাছে আসলো। আলম খানের কাছে আসলে তখন প্রথমে আমাকে মিলন সেন, আমাদের টিম লিডার ঢাকা অর্কেস্ট্রার, তো আলম খান সাহেব বললো বাঁশিতে কিন্তু গাজী আব্দুল হাকিমকে চাই। আব্দুল্লাল মামুন সাহেবও বললেন গাজী আব্দুল হাকিমকে কিন্তু আমরা চাই। তো তখন বললো যে ও তো আলাউদ্দিন অর্কেস্ট্রা বাজায়, ওকে ওটা আমি বুঝি না, মানে আমার এই টাইটেলে যে ওর বাঁশিটা দরকার, এবং কিছু ব্যাকগ্রাউন্ডও করলেন। তখন ওই যে আমাকে আবার মিলন সেন বলল, আমরা কিন্তু গাজী কিন্তু টেলিভিশনে পয়সা নেবেন না, মানে ওই চেকের জন্য তাকে চেক কয়, এটা তো সিস্টেম, টেলিভিশনের কাজ তো টেলিভিশনের সিস্টেম মতন হবে। তখন ওইখানে বসে থেকে আব্দুল্লাল মামুন সাহেব, তার অ্যাসিস্ট্যান্ট, আমার মনে হয় তারা ভাই নাম করে একটা লোক ছিল, তাকে পাঠায়ে, মানে প্রডিউসারকে দিয়ে ফুল মিউজিশিয়ানদের সমস্ত সবার এই যে পেমেন্ট বাকি হয়, আর্টিস্টের পেমেন্টে বাকি হয়, কিন্তু একমাত্র মিউজিশিয়ানদের পেমেন্ট অর্কেস্ট্রাতে কখনো বাকি হতো না। তো সেখানে এই যে আমার পেমেন্টটা আমি নিলাম। তো এ পর্যন্ত করেছে অনেক আর্টিস্ট, আমাদের অর্কেস্ট্রা অনেক সময় অনেক কিছুই করেছে আমাকে নিয়ে। আমরা যদি মানে একটু শুনতে চাই যে পুরনো কোনো সুর একটু যদি শুনতে চাই, যদি একটু বাঁশিতে আরেকটা সুর একটু শুনতে চাই। চমৎকার। তারপর আমি যতদূর জানি যে আমাদের বিশ্বের মানে এমন অনেক দেশ আছে যে দেশের নাম আমরা জানি না, এই দেশে আপনারা গান বাজিয়ে এসেছেন, আপনি আর ফরিদা আপা, যে এই যুগলটা। তো ওইখানে তো আসলে গান আসলে বুঝতো না, আসলে ওদের সাথে আসলে কিভাবে কমিউনিকেট করতেন? আমি বলি, আপনারা তিউনিসিয়া, আলজেরিয়া বা মরক্কো, এই সমস্ত জায়গায় তো খুব যে এরকম আমাদের এখন যেমন মরক্কোতে গিয়েছে, কিন্তু মরক্কোতে আমরা রাজার আমন্ত্রণে যে আমরা ওখানে প্রোগ্রাম করেছি 2 বার, এবং স্যার এলটন জনও ওই মরক্কোতে একটা প্রোগ্রামে গেছিলেন, এবং আমরাও এই দিক থেকে, মানে যে ফয়দা পারবেন এবং আমার গ্রুপ সহ, এবং সেখানে অসাধারণ প্রোগ্রাম, ওদের মিউজিশিয়ানও ছিলেন। রিসেন্টলি যে কাজটা আমরা লাস্টের দিকে যে কাজটা করলাম, বেলজিয়ামে রেকর্ডিং করলাম, এবং লরেন্ট একটা মিউজিক ডিরেক্টর, ইউরোপের সবথেকে নামকরা, ওর তত্ত্বাবধানে, এবং ওই মিউজিক কম্পোজিশন করেছে, এবং ওদের মিউজিশিয়ান এবং আমাদের মিউজিশিয়ান কম্বাইন্ডলি, সে সিডিটা এখন ফ্রান্সে খুব চলে। তো এইটি আছে, এবং বেলজিয়ামে বোজারে প্রোগ্রাম করলাম, এর আগে একবার করেছিলাম, লাস্টে ওইটা প্রোগ্রামটা করলাম, করার পরে ওইখানে বেলজিয়ামে দাদা রেকর্ডিং স্টুডিওতে, খুব ওয়ার্ল্ডের একটা ফেমাস স্টুডিও, সেই স্টুডিওতে রেকর্ডিং করে সেটি আবার মার্কেটেও ওরা চলে এসছে,
আমার বাঁশি, ফরিদা পারভিনের গান এবং ওদের অর্কেস্ট্রা সহ। তো এগুলো করেছি। এছাড়া এখন যদি মনে করি যে বহু দেশ ঘুরেছেন, বহু মানুষের সাথে পরিচয় হয়েছেন, আমি একটা গল্প শুনছিলাম, হরিপ্রসাদ চৌরাশিয়ার একটা গল্প শুনছিলাম, আপনার প্রশংসা করেছিল এক না, ওটা হচ্ছে আমার ছাত্র লন্ডনে, ও মোকলেসন নাম, তা আমার কাছে শিখতো, বাংলাদেশে এসে আমার কাছে থাকে, আমার কাছে শেখে। বাংলাদেশে ম্যাক্সিমাম সব 2-1 জন বাদে সবই আমারই ছাত্র প্রায়। তো ও যখন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া বা রাকেশ চৌরাশিয়া ওরা যখন লন্ডনে যায়, তখন আমার ছাত্রটা চলে এসে ওদেরকে আবার খুব নিয়ে টেক খাওয়ায়, ওদের বাসায় নিয়ে যায়। তখন আমার বাঁশি ওকে শোনাইছে, শোনাবার পরে বলছে যে আমরা মেহনত করে, আমরা কষ্ট করে মানে এই জায়গায় এসেছি, কিন্তু গাজী আব্দুল হাকিমের বাঁশির ভিতরে কোনো একটা ঐশ্বরিক একটা কিছু আছে, সুর আছে, যে মানুষকে খুব আকর্ষণ করে, মোহিত করে যে কোনো সময়। তো এটা খুব যে রেওয়াজ করে হবে তা না, ওটা একটা আল্লাহ পাকের ইচ্ছা। এবং আমি বলতে চাই, আমি যেখানে গেছি, যে দেশেই গেছি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, যেখানে বা আফ্রিকাতে বলেন, তো সব জায়গায় আমি বাঁশির কি একটা গুণ, মোহিত মানে সম্মোহনী শক্তি আছে তার নিজস্ব। এটা বাজালেই মানুষ, সে একটা বাংলাও কোনো কথা বুঝবে না, সুরের তো আসলে কোনো ভাষা না, তার ভাষা নেই, কিন্তু তারা একদম পাগলের মতন শোনে। কেন শোনে সেটা তো একমাত্র আল্লাহ পাক জানে, আমি জানি না। কিন্তু আমি এবং ওয়ার্ল্ডের যত বড় বড় সব মিউজিক কলাকাররা আছেন, তাদের সামনে বসে আমি বাঁশি বাজাবার সৌভাগ্য আমার হয়েছে, এবং তাদের সাথে একই স্টেজে বসে প্রোগ্রাম করার সৌভাগ্য আমার হয়েছে। এরকম যদি একটা বলি যে যদি ঘটনার কথা যদি শেয়ার করতে চান, যে কোন ঘটনাটা সবচেয়ে বলবেন যে অনেকগুলো গুণী মানুষ ছিল তাদের সামনে বাঁশি বাজিয়েছেন, এরকম? সেটা অনেক জায়গায় অনেকে, কিন্তু আমার মনে আছে একবার ডেট্রয়েটে, আমেরিকার একটা শহরে, মানে যে বঙ্গ সম্মেলনে গেছিলাম, সেখানে শ্রেয়া ঘোষাল, তারপরে উস্তাদ আমজাদ আলী খান, তারপরে রশিদ খান সাহেব, অজয় চক্রবর্তী, তারপরে তবলা আছে বিক্রম ঘোষ, মানে এরা মানে যে খুব খুব ওয়ার্ল্ডের রিনাউন্ড বিখ্যাত মানে বাদকগুলো ছিল, তাদের সামনে বাঁশি বাজাইছি। আমার একটা জিনিস আছে কি, আমার ভিতরে এই জিনিসটা কাজ করে, আমি বাংলাদেশের গাজী আব্দুল হাকিম, বাংলাদেশের বাঁশি বাজাবো, এবং বাংলাদেশের যে লোকসঙ্গীত ফোক, এই ফোক টিউনটা পৃথিবীতে আর আমাদেরটা এত রিচ, এবং ওর সাথে যদি ক্লাসিক্যালটা আমি মিক্স করতে পারি বা মডার্ন সব কিছু, তাহলে আমার দেশের ফোকটা তো অসাধারণ একটা ব্যাপার। তো এইটি যখন মানুষের কানে যায়, যদি মিশ্রণ করে বাজানো, এবং গানের সাথে আপনি দেখেন লালনের গানের ভিতরে কত মানে যে রকমের ফোক গানের ভিতরে কত রকমের রাগরাগিনী ভরা, ওইটা যদি আপনি জেনে বাজাতে পারেন, আর আপনি যদি ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন, যেমন ফরিদা পারভিনের আমার যে ব্যাপারটা ছিল, সেটা আছে যুগলবন্দি টাইপের মতন। এটা শুধু এককভাবে গান না, আর এককভাবে শুধু বাঁশি না, দুইজনের কম্বাইন্ডলি একটা ব্যাপার ছিল। ফরিদা পারভিন আপার যদি খুব পছন্দের কোনো বাঁশির রাগ যদি বলে, কোনটা একটু শোনাবেন আমাকে? ফোক লালনের কোন গানটা একটু আমরা শুনতে চাই, একটু বাঁশি। ওনার খুব প্রিয় ছিল সময় গেলে সাধন হবে না, প্লিজ একটু যদি আমরা শুনি। তারপরে খাঁচার ভিতর আছেন পাখি, বা বাড়ির কাছে আশিনগর, এই সমস্ত অনেকগুলো গান ছিল তার। পাখি কখন জানি উড়ে যায়, একটা ছোট্ট করে যদি একটা একটু শুনতে চাই, যদি কোনো একটা। সময় গেলে সাধন হবে না।
এটি আমরা তাল ছাড়া দুইজনে করতাম। আমি এর ভিতরে প্রত্যেকটা ইন্টারলুড বা পিলুড গানটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা অন্য জায়গায় চলে যেতাম, যে আবার এনে ওর কাছে এনে দিলে ও আবার পরে গানটা ধরতো। এটা খুব হয়েছিল আমাদের। এমন কি হয়েছে গাজী ভাই যে হয় না যে গান যখন করেন, যখন একজন মিউজিশিয়ানের সাথে একজন শিল্পীর একটা খুব ভালো কোলাবোরেশন হতে হয়, মাঝে মধ্যে কি এরকম কোনো মানে দ্বন্দ্বের জায়গা হচ্ছে না, আসলে এই জায়গাটা এরকম হবে, তুমি এটা এইভাবে ধরো, এরকম কি কনভারসেশন হতো? হ্যাঁ হ্যাঁ, সেটা সারাক্ষণ আমরা করতাম। এবং আমি যখন রেওয়াজ করতাম তখন আমার পাশে এসে চুপ করে বসে থাকতো। কেউ যদি ডিস্টার্ব করতে, এবং আমার কোনো ছাত্রদের যদি তার ক্লাসের ভিতরে যখন ঠিক আছে, কিন্তু আমি যখন রেওয়াজের সময় তখন একমাত্র ফরিদা পারভিনই থাকতে পারতো, আর কেউ থাকতে পারতো না। এবং তখন আমি এবং তার গানগুলো নিয়ে আমি যেমন প্রত্যেকটা গানের আগে আমি যখন সে ভৈরবীর আগের কোনো গান গাইছে, যেমন পারে লয়ে যাওয়া আমায়, তো তখন আমি বলতাম যে তোমার রাগটা আছে এই নোটগুলো আছে এই, সা রে কোমল রে, কোমল গান্ধার, কোমল ধৈবত, কোমল নিখাত, এগুলো যখন বুঝিয়ে সে গানগুলো গাইতো না, প্রত্যেকটা রাগ সম্পর্কে সে মোটামুটি ধারণা ছিল তার। এবং সে ক্লাসিক্যালও শিখেছে, নজরুলও শিখেছে, মডার্ন গান, তার তৈরি গলাটা অনেক তৈরি ছিল। তো কখনো কখনো আমি বলতাম যে এই জায়গাটা এইভাবে ছাড়ো, আমি এখান থেকে যাই। আর আমি বিভিন্ন যা কিছু বাজাতাম না কেন তার সব পছন্দ হতো। আচ্ছা, মানে কখনো বলতো না যে, কিন্তু কখনো কখনো আমি ছোটো বাঁশি কখনো কখনো বাজাতে লাগলে বলতাম ছোটো বাঁশি না, বড়টো বাঁশিটা নিলে তো ভালো হতো। আমি বললাম সব গানে তো বড় বাঁশি চাচ্ছে না। এখন মানে আমি একটা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তা আমার এই দেহ খাঁচাটা এই পাখিটা মানে কিভাবে আসে যাওয়া, ওটা আমি বাঁশির ভিতর দিয়ে আমি বোঝাবার চেষ্টা করতাম। শুধু আমি প্রত্যেকটা গানেরই আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি জানি না আমার এই কথাটা বলাটা কতটুকু যুক্তিযুক্ত, তারপরও আমি বলবো যে একটা মানুষ, একই মানুষ, আপনি ভারতবর্ষে বলেন যে কোনো জায়গায় বলেন, একটা মানুষ হয় ক্লাসিক্যাল খুব ভালো বাজাবে, নাহলে নজরুল সঙ্গীত খুব ভালো বাজাবে, নাহলে ফোক খুব ভালো বাজাবে, বা মডার্ন গান খুব ভালো বাজাবে, একটা কিছু বাজাবে একদম। কিন্তু একটা মানুষ, আমি রবীন্দ্রসঙ্গীত যখন বাজাই তখন আমি রবীন্দ্রসঙ্গীত হয়ে যাই, আমি তার বাণী বুঝি, আমি তার কথা বোঝার চেষ্টা করি, তার সুর বোঝার চেষ্টা করি। আমি যখন নজরুলের গান বাজাই তখন নজরুলের গানের কথা এবং সুরের ভিতরে ঢোকার চেষ্টা করি, রাগের ভিতরে ঢোকার চেষ্টা করি। আমি যখন লালনের গান বাজাই বা ফোক গান বাজাই তখন তার ভিতরে ঢোকার চেষ্টা করি, কথাটার অর্থ বোঝার চেষ্টা করি। কথার অর্থ না বুঝে আমি কোনো দিন কোনো বাঁশি বাজাই না। এবং পঞ্চকবি যখন বাজাই, যখন আমি ওই কবিদের অবয়বটা আমার ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। আমি লালন যখন বাজাই তখন লালনকে আমার ভিতরে আনার চেষ্টা করি। আমি যখন ইমন রাগটা বাজাই তখন আমি চেষ্টা করি, আমি সন্ধ্যাবেলাটায় এটা ভাবি যে একটা মহিলা আরতি দিবে বা আমি নামাজ পড়ে আমি প্রার্থনা বসবো, এই মুহূর্তটাকে আমি ভাবি। যখন আমি ভৈরব বাজাই তখন আমি দেখাই ভোরবেলা সূর্যটা কিভাবে ওঠে, আমি অনেক ভোরে উঠি, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি তো চ্যানেল আইতে চলে আসি বা অন্য মানে যে কাজে যাই, তখন আপনি দেখবেন আমি সকালবেলায় সূর্যটা ওঠা কিন্তু আমি দেখি। তো সূর্যটা কীভাবে ওঠে ওটা আমি দেখি। আমার এত যে অ্যালবাম আমার তৈরি করা 25টার মতন অ্যালবাম আছে দেশে বেশ, কিন্তু সেই অ্যালবামগুলো প্রত্যেকটা আমি কক্সবাজার চলে যেয়ে ওইখানে গিয়ে 7 দিন 15 দিন আমি মোবাইল টোবাইল সব বন্ধ করে আমি আমার মতন থেকে আমি সূর্যটা কীভাবে ডুবে ওটা আমি দেখেছি। আমি যখন ঘরে ফেরা করছি তখন মানে যে, বা আমি যখন মানে যে সমুদ্রের বিকেল যখন করছি তখন কিন্তু আমি ওইখানে চলে যে ওই আওয়াজটা, সমুদ্রের আওয়াজটা, গর্জনটা আমি নিচ্ছি, নিয়ে ওই প্রকৃতির কাছে চলে গেছি। আমি পাহাড়ের কান্না যখন আমি করছি তখন আমি পাহাড়ে একেবারে চিটাগাং হিল ট্র্যাক্সের ভিতরে চলে গেছি, ওইখানে গিয়ে ওইখানে বসার চেষ্টা করেছি। আমি যখন আপনি জানেন আমি আমাদের একটা ছিল বোধহয় ক্লাস 8 না 9-এর বইতে ছিল হ্যামিল্টন শহর বা হ্যামিলনের বংশীবাদক। আমি সেই হ্যামিল্টন শহরে গিয়ে সেই নদীর পাশে বসে, তখন বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, জার্মানি প্রচণ্ড ঠান্ডা তখন, আমি তার ভিতরে বসে মানে যে সব বলছে ও পাগল হয়ে গেছে, নাইলে এরকম করে নাকি এই বরফের মধ্যে বসে। কিন্তু আমি নায়াগ্রা ফলসে যখন গেছি, আমি তখন নায়াগ্রা ফলসের
ভিতরে ওই যে জাহাজের ভিতরে আমি ঢোকার চেষ্টা করেছি। এখন ওই কুলের কাছে বসে সন্ধ্যের বেলা, আমি দিনের বেলা নায়গ্রা দেখছি কিন্তু রাতের নায়গ্রাটা দেখিনি। আমি বলছি আমি রাতের নায়গ্রাটা আমি দেখবো, আমি সেখানে একটু বাঁশি বাজাবো, এটা বাজাইছি। তো এইটা আমি যখন যেখানে গেছি তখন আমি রকি মাউন্টেনের উপরে উঠে বসে সেখানে আমি আমার মতন করে আমি এনজয় করার চেষ্টা করতে পারছি। ক্যাবেল কারে করে যখন মানুষ সব কান্নাকাটি শুরু করছে ওই উপরে যাব আমরা কীভাবে, তখন আমি ওইটা ভাবিনি। আমি ভেবেছি যে আমাকে তার কাছে যেতে হবে, যে তারপর আমার মৃত্যু তো আসবেই, যখন হবে তখন হবেই। ফয়দা পারবেন আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। কিন্তু বেঁচে থাকার অর্থটাই হলো এই যে আমার সব কিছু নিয়ে আমি সুন্দর করে বেঁচে থাকতে চাই। ফরিদা ম্যাডামের আরেকটা প্রতিষ্ঠান আমরা জানি অচিন পাখি, যেখানে তার একটা সন্তান, তার একটা সন্তান, চার সন্তানের আর একটা সন্তান, এটা 5 সন্তান। 5 সন্তান। এটাকে উনি একদম নিজের সন্তানের মতো করেই আসলে রেখেছেন। আমি যদি ভুল না করি প্রায় 100 জনের মতো মনে হয় স্টুডেন্টও আপনার ওইখানে আছে। এখন বর্তমানের অবস্থাটা কি একটু যদি জানি। সত্যি কথাটাই বলি, সত্যিভাবে বলা ভালো, এবং আমি সবসময় সত্যি কথা সত্যিভাবে বলার চেষ্টা করি। আমাদের একাডেমিটা একটা বিশাল একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একেবারে সব রুমে রুমে এসি দিয়ে বাচ্চারা যাতে সুন্দর ওখানে আর্ট করতে পারে। ছোট ছোট অচিন পাখি মানে সেই ছোট ছোট বাচ্চারা যখন গান করবে তখন যেন সুন্দরভাবে বসে ওই চেয়ার টেবিলের পরে বসে না, মানে সুন্দরভাবে গুরু পরম্পরায় বসে একেবারে সুন্দর, মানে কার্পেটের পরে বসে তারা সুন্দর করে ওইরকম যে শিখে। বা যারা আর্ট করে তারাও ওই একই অবস্থা, যারা তবলা বাজানো শেখে, গিটার বাজানো শেখে, বাঁশি বাজানো শেখে, তারা সবই একই অবস্থা। তো এইখান থেকে সব মিলে আমাদের বেতনও খুব কম, 700 টাকা বেতন। আর এই যে গরমের সময় এসির জন্য আমরা 100 টাকা নিই, 800 টাকা বেতন। আচ্ছা, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে বোধহয় 800 টাকা বেতন নেই। তো এটা নিয়ে আমাদের সর্বসাকুল্যে আমাদের 54-55 হাজার টাকার মতন আমাদের উঠে, হ্যাঁ, মান্থলি ইনকাম। তার ভিতরে স্টুডেন্ট মানে যে টিচারদের বেতন, অনেক তবলাবাদকদের বেতন, তারপরে যারা আমি বাঁশি শেখাই, আমার আর একটা ছাত্র আছে তারাও শেখায় বাচ্চাদের, যে তবলা শেখান, তারপরে নজরুলের একজন শেখান, আধুনিক গানের একজন শেখান, লালনের একজন শেখান। লালনের গান বাধ্যতামূলক আমাদের ওখানে। কিন্তু সব মিলিয়ে এই বাসা ভাড়াটা আমাদের চলে যায় অনেক। বাসা ভাড়া প্রায় 47-48 হাজার টাকা, ওই সার্ভিস চার্জ সব কিছু দিয়ে ওইটার বাসা ভাড়াটা লাগে। এইটি আছে আমাদের জন্য এখন সব থেকে পেইন। তো আমাদের 54 হাজার টাকা উঠলে আর 1,15,000, 16, 19 এরকমের মধ্যে থাকে, ওটা নামা করে। যেমন আপনার আপা বোনাস সিস্টেম করে গেছে, যখন ঈদে বা পূজার সময় শিক্ষকদের যা পায় তারা যাতে বোনাসটা এরকম পায়। তো এরকম দিতে গেলে তখন একটু বেড়ে যায়। তো এটা যে কোনোভাবে কষ্ট মষ্ট করে চালাচ্ছিলাম আমরা। তো অনেক লস, মানে যে এটা আর তার মানে কি অচিন পাখি কি আসলে বন্ধ হয়ে যাবে? আমি আর কয়দিন পর সেটা, আমি যদি মারা যাই তখন তো বন্ধ হবে। তার আমি বেঁচে থাকা অবস্থায় আমি কিভাবে বা 50,000 টাকা মানে প্রতি মাসে আমি ইয়ে করব, এটা পারা বোধহয় খুব অসম্ভব ব্যাপার। আর আমি তো এখন শারীরিকভাবেও মানে যে একটু দুর্বল হয়ে গেছি, বা বিদেশে অত যেতে পারছি না। বিদেশে গেলে তো একটা টাকা পাই, সে টাকাটা দুইজনে এখন যেহেতু অচিন পাখিটা অচিন পাখি যদি মরে যায় বা বন্ধ হয়ে যায়, আমি শুদ্ধ দ্বারা সঙ্গীত বাংলাদেশ থেকে উঠে যাবে, এটা আমি বলতে পারি। এবং আমার যে সঙ্গীত, আমার সঙ্গীত বলতে শিকড়ের সঙ্গীত, লালন, বাংলার সংস্কৃতিটা, বাংলার বাঁশিটা, আমার অরিজিন যেটা, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অশুভ শক্তির উদয় হবে এদেশে। সুর মরে গেলে অসুর এসে, অসুরের কাছে সুর পরাজিত হয় না কখনো। কিন্তু সুর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এই কথাটা আমি বোঝাতে চাইছি। গাজী ভাই, তাহলে আমার একটু জানার কিউরিওসিটি যেটা হচ্ছে যে ওনার তো আরো সন্তান আছে, তারা কি এটা প্যাট্রোনাইজ করার কোনো প্ল্যান করেছে? না, তারা এই লাইনের ভিতরে নেই। তারা এই যার যার কর্ম নিয়ে তারা ব্যস্ত আছে, এখানে কেউ আর এটা একদম ফয়দা পারবেন এই সব থেকে আলাদা করে রেখেছে। এটা অচিন পাখি
অচিন পাখি তার নিজস্ব একটা কমিটি আছে এবং কিভাবে ভবিষ্যতে কিভাবে চলবে সব কিছু গঠনতন্ত্রে ওইভাবে উল্লেখ করা আছে। মানে তাহলে কি মানে আমি জানতে চাচ্ছিলাম যে যদি আপনি পৃষ্ঠপোষকতা যদি চান যে এইটার যদি অচিন পাখিটাকে পৃষ্ঠপোষকতা যদি করতে চায় কেউ, তো সেই ক্ষেত্রে কি কেউ এটাকে কি এটি এগিয়ে আসা উচিত আমি মনে আমি করি। অচিন পাখি যদি কোনো সরকার হোক, বেসরকারিভাবে কোনো বিত্তবান মানুষ, হৃদয়বান মানুষ যদি আমাকে 2 কাঠা বা 2.5 কাঠা 1 কাঠাও জমি দেয়, আমি যদি ছোট্ট একটা রুম করে 2টা রুম 3টা রুম করেও যদি আমার বাচ্চাগুলোকে শেখাতে পারি বা তাহলে ফরিদা পারভীনের আশাটা বা ফরিদা পারভীন মরবে না হয়তো, এর মাধ্যমে বেঁচে থাকবে। আর এই অচিন পাখি মরে গেলে ফরিদা পারভীনও মরে যাবে, সে একেবারে সারা জীবনের জন্য মরে যাবে। ফরিদা পারভীনের অসংখ্য জনপ্রিয় গান, অসংখ্য ওনার সৃষ্টিকর্ম, তো এটাকে আসলে আর্কাইভ করে আর্কাইভ রাখা করার জন্যে আমার বড় উদ্যোগ। এটাকে আমি সারা পৃথিবীতে যত তার সিডি বা ক্যাসেট আছে ওইগুলো সব করার চেষ্টা করছি এবং তার কবে কখন কোথায় কোন ভাষণটা দিছে, তার স্মৃতি যা যা আছে আমার কাছে অন্তত যেগুলো আছে বা আমার একাডেমিতে যেগুলো সংরক্ষণ আছে সেগুলো আছেই। তারপরে তার ছেলে মেয়ের কাছে যেগুলো আছে সেগুলো যদি তারা মনে করে এটা আর্কাইভে রাখা উচিত তাহলে রাখবে, তাহলে সেটা খুব ভালো। আর যদি না রাখবে তাহলে সেটা তাদের ব্যাপার, তার মায়ের সম্পত্তি তারা নিতে পারে। কিন্তু আর্কাইভ যদি হয় তাহলে তার সব কিছুই এই অচিন পাখির মাধ্যমে হওয়া উচিত এবং অচিন পাখির কাছে যদি থাকে তাহলে সব কিছু থাকবে। আর যারা যে সমস্ত বিদেশে যে সমস্ত জিনিসগুলো বা দেশে ফরিদা পারভীনের যা কিছু আছে বা আমার যা কিছু আছে, সিডি বলেন, ক্যাসেট বলেন, আমার কর্ম বলেন, আমার বিভিন্ন জায়গায় বাজানো বলেন, ফরিদা পারভীনের গাওয়া বলেন, এগুলো যদি হৃদয়বান ব্যক্তিরা যদি আমাদের দেন বা আমাকে যদি দেন তাহলে আমি এটা প্রিজার্ভ করতে পারি, রাখতে পারি এবং যাতে 100 বছর পরেও একটা মানুষ এসে জানতে পারে যে না, ফরিদা পারভীন নাম করে একটা মহিলা ছিলেন, তিনি এই গানগুলো করেছেন, তিনি লালন সম্পর্কে ছিলেন। এই লালনের গানকে আকার থেকে বড়লোকদের ড্রয়িং রুমে সেখান থেকে বিশ্ব দরবারে নিয়ে গেছে, একটা গানকে একটা লালন গীতির মর্যাদা দিছে। আগে তো এটা লালনের গান, ফকিরের গান, মানে যে ফোক গান হিসেবে রেডিও টেলিভিশনে বাজতো। ফরিদা পারভীনই প্রথমে মর্যাদার জায়গাটাকে নিয়ে গিয়েছেন ফরিদা পারভীন। এটাকে অস্বীকার করলে, যে যদি কেউ অস্বীকার করে সে সত্যের একদম গাজী ভাই, আমরা একদম আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মানুষটাকে আসলে আমাদের আসলে ভোলার নয়। আমরা আজকে মানে এই মানুষটার প্রতি অনেক কৃতজ্ঞ এই কারণে যে আমাদের এই বাংলা সংস্কৃতি, বাংলা গানকে আসলে অনেক কিছু দিয়ে গেছেন এই মানুষটা। আমার সর্বশেষ একটা প্রশ্নের জায়গা হচ্ছে গাজী ভাই, যে আমরা চেষ্টা করি আমার বাবা মা, আমার কাছের মানুষগুলোকে সৃষ্টিকর্মকে প্রিজার্ভ করে রাখার জন্য, তো সেই ক্ষেত্রে কি আপনার ওনার ফ্যামিলির কারোর সাথে মানে ছেলে মেয়েদের সাথে কি বসেছেন কিনা যে এই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা মিউজিয়াম, একটা বই লেখা, আমরা প্রকাশনা করা, এরকম কি কোনো কিছু? এরকম কোনো কিছু এখনো হয়নি, কারণ আমি আমার একাডেমি থেকে প্রত্যেক শুক্রবার শনিবারে আমাদের তার নামে কোরআন খতম হচ্ছে, তারপর মিলাদ হচ্ছে, লোকজনকে যতটুকু পারা যাচ্ছে আমি চেষ্টা করছি করতে। না গাজী ভাই, আমরা চাই যে যে মানুষটার বিয়োগ হয়েছে উনি ভালো থাকুক, কিন্তু আমরা গাজী ভাইকে কখনো চাই না যে উনি বাঁশির সুর ছাড়া থাকুক। আমার বাঁশিটা যেন বেঁচে থাকে এবং সুর বেঁচে থাকে, যেন সুর বাঁচলে সব কিছু বাঁচবে। আচ্ছা, অসুর যেন কোনোভাবে আমাদের নিধন না করে। একদম আপনার একটা বাঁশির সুর নেই। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফতাব। এই সুরের তারা অনুষ্ঠান নিশ্চয়ই ফিরবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ, কালের কণ্ঠকে ধন্যবাদ। কালের কণ্ঠ আমাকে এই আমার যে বাজের সময় ছিল তখন মানে যে খুব বিপদগ্রস্ত আমি তখন বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম, বিশেষ করে কালের কণ্ঠের যিনি এখন সম্পাদক, তিনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। উনি প্রেস ক্লাবের সভাপতিও বটেন। তিনি এত, হাসান হাফিজ সাহেবের কথা বলছি আমি, তিনি এত বেশি আমাকে সাপোর্ট করেছেন সব ব্যাপারে যে আমি যাতে ধৈর্যটা ধারণ করি, যাতে আমি কষ্টটা না পাই। একা একা ফাইট করছি তো, আপনিও করেছেন, এটা আমার খুব মনে আছে। আমি মনে থাকবে না কেন, এদেশের সমস্ত, আমি যেদিন মানে যে তার হসপিটালে আমি, সে যে কি কঠিন অবস্থা, সে অবস্থাতেও আপনারা সারাক্ষণ আমার পাশে ছিলেন। এটা আমি কোনো দিন ভুলবো না, কোনো কালেই ভুলবো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই এই মানুষটা যেখানেই থাকুক ভালো থাকুক, আমাদের যত ভালো কর্মর ওই জায়গাগুলো যাতে এই মানুষটা পেয়ে যায়। ধন্যবাদ।